2025 সাল পেরিয়ে এসে আবারও একটি নতুন বছরে পা রাখা। কনকনে ঠান্ডায় আবারও বেরিয়ে পড়া শহরের কোলাহলমুক্ত একটি জায়গার সন্ধানে, যেখানে গেলে পাওয়া যাবে স্নিগ্ধ হাওয়া, পছন্দ মতন খাওয়া দাওয়া, সমুদ্র, পাহাড় ও জঙ্গল সাফারির অবিস্মরণীয় অভিজ্ঞতা। তো ঘড়ির কাঁটায় সময় এখন ভোর 5টা, দেখে বুঝতে পারছেন এখনো কুয়াশা রয়েছে। তো আমি আমার বন্ধু মিন্টু দুজন মিলে বেরিয়ে পড়লাম বনগাঁ স্টেশনের উদ্দেশ্যে। তো সেখান থেকে আমাদের যেতে হবে শিয়ালদাহ এবং 8টা থেকে 8টা 15-এর মধ্যে আমাদের হাওড়া পৌঁছতে হবে। সঠিক টাইমেই ট্রেন আমাদের পৌঁছে দিয়েছিল শিয়ালদা স্টেশনে। সেখান থেকে ট্যাক্সি ধরে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। তো ঘড়ির কাঁটায় এখন সকাল 7:30 বাজে, আমরা চলে আসলাম হাওড়া স্টেশন। তো আমাদের নিউ কমপ্লেক্সে যেতে হবে, যে ফলকনামা এক্সপ্রেস আছে হাওড়া থেকে ছাড়ে প্রায় 8টা 25-এ, সেই ট্রেনটা আমরা ধরবো। তো দেখুন, আমরা হাওড়া স্টেশনের বাইরে থেকে প্রচুর লাইন টিকিট কাউন্টারে, সে কারণে আমরা এই মেশিন থেকে টিকিটটা কেটে নিচ্ছি। হাওড়া স্টেশনের 21 নম্বর প্ল্যাটফর্মে চলে এলো ফলকনামা এক্সপ্রেস। তো আমাদের রিজার্ভেশন টিকিট কাটা নেই, আমাদের যেতে হবে জেনারেলে। তো দেখতেই পাচ্ছেন কতটা লাইন, দেখি কোনোভাবে আমরা ট্রেনে উঠতে পারি কিনা। বহু কষ্ট করে আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমরা কোনোরকমভাবে জায়গা পেলাম, যেহেতু আমাদের যাত্রা মাত্র 3 ঘন্টার। আর দেখে বুঝতেই পারছেন কতটা ভিড়, মানে পা ফেলবার জায়গা নেই। দেখুন, মানে নিচে এতটা ভিড়, উপর দিয়ে এইভাবে যেতে হচ্ছে স্পাইডারম্যান স্টাইল। স্পাইডারম্যান। তো পৌঁছে গেলাম উড়িষ্যার বালেশ্বর বা বালাসোর সেই স্টেশনে। এখান থেকে এখন আমাদের ট্রেন 2 নম্বরে নামিয়ে দিয়েছে, আমাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। এবার 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে টিকিট কাউন্টারের সামনে আমরা ওয়েট করব। ওয়েট করে আমাদের যে রিসর্টের সাথে আমাদের বুকিং হয়েছে তারা গাড়ি পাঠাবে, সেই গাড়িতে করে আমরা যাব। আর এটাই কিন্তু যে বালাসোরের টিকিট কাউন্টার, সেই টিকিট কাউন্টার। আর আমি একদম সেই বালাসোর টিকিট কাউন্টারের একদম সামনে দাঁড়িয়ে রয়েছি। এখানেই আমাদের যে গাড়িটা মানে পাঠাচ্ছে রিসর্ট থেকে, সেটা কিন্তু এখানে পাঠাবে। তো গাড়ির অপেক্ষায় রয়েছি, কখন গাড়ি আসবে দেখা যাক। তো দেখুন, আমাদের এই যে পিক আপ করতে এসছে একদম স্টেশনের বাইরেই যেভাবে গাড়ি দাঁড়ানো ছিল, আমরা এই গাড়িতে করে কিন্তু এখন যাব। আর এখান থেকে কিন্তু দূরত্ব ওই 37-40 কিলোমিটারের মতন। তো এই গাড়িতে করে আমরা এখন সেই সি সাফারি যে ক্যাম্প, সেখানে আমরা পৌঁছাবো। পৌঁছে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। তো চলে এলাম সেই আমাদের যে সি সাফারি যে আমাদের রিসর্টটা, সেই রিসর্টের মধ্যে। তো সেই রিসর্টটা এখন ভিতরে যাব, পুরো রিসর্টটা আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন, আমাদের যে রুমটা দিয়েছে সেই এখন রুমটা আপনাদের আগে দেখিয়ে নিই। সেই রুমটা কিন্তু এখানে ছোট ছোট রুম করা রয়েছে এবং খুব সুন্দর রুমগুলো। দেখুন, এখানে ঠিক এমন ছোট ছোট করে রুম করা রয়েছে, আর ওদিকেও কিন্তু বেশ কয়েকটা রুম করা রয়েছে। আমি আপনাদের রুমের ভেতরটা একটু দেখাই, কত সুন্দরভাবে এনারা রুমটাকে সাজিয়ে রেখেছে। তো এই দেখুন, রুমের ভেতরটা আপনাদের দেখাবো, কত সুন্দর। এদিকে আপনার রঙের কাজ করা রয়েছে এবং এসি রয়েছে, এভাবে কত সুন্দর লাগছে দেখুন রুমটা। সুন্দর একটা বেসিন রয়েছে এদিকে, আর এটা হলো ওয়াশরুম। বেশ সাজানো গোছানো, বাইরে থেকে দেখে কিন্তু বোঝা যাবে না যে রুমটা এতটা সুন্দর। তো রিসর্টে আসতেই আমরা আমাদের রুম তো আপনাদের দেখালাম, রুম দিয়ে দিল। তারপর দেখুন চলে আসলো একদম ওয়েলকাম ড্রিঙ্কস, কারণ একদম নোনা এলাকা, একটু ডাব খেতেই হবে। তো সেই কারণে আমাদের হাতে একটা সুন্দর কচি একটা ডাব দিয়ে গেল। এবং দেখুন, এই রুমগুলোর ঠিক সামনে তৈরি করছে সুইমিং পুল। দেখুন, আর বেশ কয়েকদিন লাগবে কাজ শেষ হতে, তারপর কিন্তু এই সুইমিং পুল চালু হয়ে যাবে। বুঝলেন কত সুন্দর লাগছে।
আর দেখুন এটাও কিন্তু এই সি সাফারি যে রিসর্টটা, সেই রিসর্টের মধ্যেই। দেখুন এখানে সুন্দর একটি ফুলের বাগান করা রয়েছে। দেখুন এখন সময় দুপুরে লাঞ্চের। দেখুন এই যে এই জায়গাটা কিন্তু পুরো লাঞ্চের জন্যে। তো দেখুন আমাদের লাঞ্চ চলে আসলো। তো লাঞ্চের মেনুতে কি কি আছে আপনাদের দেখাবো, দেখলে অবাক হবেন। দেখুন পুরো থালা এইভাবে সাজিয়ে দিয়েছে, দেখুন কত খাবার। দেখুন এখানে রয়েছে চিংড়ি মাছ, এখানে রয়েছে পমফ্রেট এবং রয়েছে কাঁকড়া কষা। আর এই পমফ্রেট আর কাঁকড়া কষা এটা কিন্তু স্পেশাল। রাতের রান্নাটা রাঁধবে এখন এই লোকের দেখুন চিংড়ি দিয়েছে, চিংড়ির সাইজটা দেখুন দারুণ সাইজ। বড় চিংড়ি কিন্তু মানে পাওয়া যায় না, কিন্তু তোমরা বাগদা চিংড়ি বলে। এই যে ভালো লাগবে এমন বানিয়েছি, দারুণ দারুণ। তো অনেক কষ্ট করে মানে এত আইটেম খেয়ে শেষ করা অসম্ভব, তো যতটা পারলাম শেষ করলাম। তো আরেকটা বিষয় আপনাদের বলে দিই, যে প্যাকেজটা আপনারা দেখলেন সেটা কিন্তু সম্পূর্ণ একই থাকবে, কিন্তু পমফ্রেট আর হচ্ছে চিংড়ি মাছ যেটা, ওটা কিন্তু আপনারা যদি আলাদাভাবে নিতে চান ওটা কিন্তু আপনাদের আলাদাভাবে নিতে হবে। এবং যদি আপনারা চিংড়ি না নেন, ধরেন আপনারা চিংড়ি খাবেন না পমফ্রেট খাবেন, তখন কিন্তু নিতে পারবে। বা কাঁকড়া যদি খান সেটাও কিন্তু নিতে পারবেন। মানে তিনটের মধ্যে যে কোনো একটাই আপনাদের নিতে হবে। আর যদি তিনটেই চান তাহলে কিন্তু যে কোনো একটা আপনারা প্যাকেজ মানে যে প্যাকেজ তার সাথে পাবেন, এবং বাকি দুটো কিন্তু আপনাদের এক্সট্রা পে করতে হবে। তো খাওয়া দাওয়া সেরে আমরা এখন যাচ্ছি সি সাফারির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছেন একদম ঝাউ গাছের মধ্যে দিয়ে ছোট্ট একটা রাস্তা করা রয়েছে, বালি রাস্তা। সেই রাস্তার উপর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, সামান্য কিছু 2 থেকে 4 মিনিট হেঁটে গেলেই কিন্তু সমুদ্র। এই দেখুন চারিপাশে ঝাউবন, তার মাঝখান থেকেই হেঁটে যাচ্ছি। আর রাস্তা কিন্তু পুরো সাদা বালিতে ভরা। তো প্রায় চলে এসেছি সমুদ্রের কাছেই। তো আপনাদের বলেছিলাম যে এখানে আসলে কিন্তু পাহাড়, ঝর্ণা, সমুদ্র এবং জঙ্গল সমস্ত কিছু একসাথে পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি হেঁটে যাচ্ছি যে জায়গা দিয়ে, দেখুন চারিদিকে পুরো জঙ্গল। আমি একটু আপনাদের আস্তে করে ঘুরিয়ে দেখাবো। দেখুন চারিপাশে জঙ্গল এবং ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। তো চলে এলাম সেই বাগদা সি বিচে। একদম দারুণ একটি জায়গা, নিরিবিলি শান্ত পরিবেশ, একদম অফবিট কিন্তু একটি জায়গা। দেখুন চারিদিকের পরিবেশটা দেখুন কত সুন্দর। আর আপনাদের দেখাবো, দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, দেখুন টেন্ট করে রয়েছে। এভাবেও কিন্তু এখানে থাকা যাবে। তারা গাড়িতে করে এসে এভাবে টেন্ট করে কিন্তু তারা এখানে রাতের বেলায় থাকবে। আর একদম সিকিউর। আপনারা যে রিসর্টে আসবেন তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে এই মজাটা আপনারা নিতে পারবেন। একদম সমুদ্রের ধারে এভাবে বসে সমুদ্র দেখা আর সাথে খাওয়া দাওয়া, এটা কিন্তু এখানে আসলেই সম্ভব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, দেখুন দারুণ হাওয়া দিচ্ছে এবং ঢেউগুলো বেশ বড় বড়। আর চাইলে কিন্তু এখানে আপনারা স্নান করতে পারেন। দেখুন দেখুন সি বিচটা একদম শান্ত নিরিবিলি পরিবেশ। ওপাশে রয়েছে ঝাউবন, তার পাশেই কিন্তু সমুদ্র। এমন কত সুন্দর লাগছে দেখুন। তো দেখুন সন্ধে হতেই চলে এলো সন্ধ্যের স্ন্যাক্স। এখানে আলুর পকোড়া আছে, পেঁয়াজি আছে এবং সাথে রয়েছে চা। তো সন্ধ্যের স্ন্যাক্স এটা আমরা এখন খাবো, খেয়েই কিন্তু আমাদের যে বনফায়ার সেটা চালু হবে। তো তেলে ভাজা অতটা ভালো খাই না, হাতে একটা পেঁয়াজি তুলে নিলাম। তো সেই পেঁয়াজিটা টেস্ট করে দেখবো যে কেমন বানিয়েছে এনারা। খারাপ না, বেশ ভালো। তবে আমি একটু লবণ বেশি খাই, মনে হচ্ছে একটু লবণ হলে ভালো হতো। তো চলুন, বনফায়ারের যে প্রসেস সেটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, ডাকাডাকি শুরু করেছে।
তো এখন গিয়ে সেই বনফায়ারে কী কী হচ্ছে সেটা আপনাদের দেখাবো। তো বনফায়ার করার জন্যে সম্পূর্ণভাবে আগুন প্রয়োজন হয়, সেগুলো জ্বালানো হয়ে গেছে এবং ওইদিকে বারবিকিউ করার জন্য যা যা সরঞ্জাম প্রয়োজন সব কিছুই প্রায় রেডি। তো সেটা দেখানোর আগে আপনাদের এই রিসর্টটা রাতের বেলায় কেমন লাগে, কতটা সৌন্দর্য এই রিসর্টের রাতের বেলার যে দৃশ্য সেটা আপনাদের একটু ঘুরে দেখাবো। তো চলুন রিসর্টটা আপনাদের একটুখানি ঘুরে দেখাই। দেখুন এই যে কত সুন্দর লাগছে, দেখুন কত সুন্দর এই ঘরগুলো সাজিয়ে তুলেছে। দেখুন কত সুন্দর লাগছে, দেখুন এই যে সুইমিং পুল, আর এই যে সুইমিং পুলের উপরেই ওনারা চিকেন বারবিকিউ করার জন্য যা যা প্রয়োজন সেগুলো রেডি করছে। এবং এদিকে কিন্তু চিকেন বারবিকিউ করার জন্য যে আগুন প্রয়োজন সেই আগুন কিন্তু এদিকে দেখতেই পাচ্ছেন, আগুন কিন্তু জ্বালানো হয়ে গেছে। আর এখানে যে টেন্টের যে ব্যবস্থাগুলো রয়েছে, আপনাদের তখন বলেছিলাম যে সমুদ্রের পাড়ে টেন্ট রাখা রয়েছে, সেখানে মানুষজন এসে সেখানে রান্নাবান্না করে খাচ্ছে, এনজয় করছে। তো আমি এই রিসর্টের মধ্যে যে টেন্ট আছে সেটা আপনাদের দেখাবো। আপনারা কিন্তু চাইলে এই টেন্টের মধ্যে সময় কাটাতে পারেন। দেখুন এই যে টেন্ট রয়েছে, এই যে ঠিক এভাবে টেন্ট করা রয়েছে, আপনারা চাইলে কিন্তু এই টেন্টের মধ্যেও সময় কাটাতে পারেন। এবং দেখুন এখানে রয়েছে দোল খাওয়ার জন্য একটা সুন্দর দোলনা, এখানে বসে কিন্তু আপনারা শুয়ে দোল খেতে পারেন। দেখুন ওই যে সুন্দর একটি দোলনা রয়েছে, সেখানে কিন্তু শুয়ে দোল খাচ্ছি, দারুণ লাগছে, দারুণ। দেখুন এই যে গাছগুলোকে কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়ে রেখেছে, যাই বলুন দারুণ লাগছে। দেখুন এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে, এদিকে চিংড়ি, এদিকে চিকেন রয়েছে, এদিকে পমফ্রেট রয়েছে, সেগুলো কিন্তু ফ্রাই চলছে। স্ক্যান দিয়ে যে ভিডিওগুলো আছে ওগুলো কাজ করানো যাবে? আমার লাইফে করে দিই, তাই তো? তো এদিকে চলছে বারবিকিউ, তবে এইখানকার যে তাপ না সেটা শীতকালের দিক থেকে অসাধারণ, মানে গাটা একেবারে ওয়ার্ম হয়ে যাচ্ছে। তো এই যে যেটা চিকেন যে বারবিকিউ যেটা ফ্রাই করলো রুমে দিয়ে গেল, তো একটু টেস্ট করে দেখি, বেশি খাওয়া যাবে না কারণ রাতে আবার ডিনার আছে, এমনি দুপুরে প্রচুর খাওয়া হয়ে গেছে, তো একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখুন এখানে আবার সাথে কাসুন্দি আছে এবং রয়েছে সস, দারুণ বানিয়েছে, বেশ ভালো, দারুণ বানিয়েছে। এবার এছাড়াও কিন্তু রয়েছে চিংড়ি এবং রয়েছে পমপ্লেট, আপনাদের দেখাবো। এই যে পমপ্লেট রয়েছে, পমপ্লেটটার সাইজটা দেখুন বেশ বড়, এবং রয়েছে এখানে চিংড়ি। তো চিংড়ি পমপ্লেট খাবো না, আমি এক পিস চিকেন ট্রাই করলাম কারণ বেশি খাওয়া আবার ভালো না। দেখুন এই যে হাড়িয়া, যেটা সেই হাড়িয়া কিন্তু এখানে রয়েছে, যেহেতু ওনাদের একটা পরব চলছে, এই হাড়িয়া পান করে সবাই কিন্তু নৃত্য করছে। কি দিয়ে তৈরি করা হয়? চাউল দিয়ে, চাউল পচিয়ে তারপরে তৈরি করা হয়। মানে আজকে সবাই পুরো গ্রাম হাড়িয়া খাবে। হ্যাঁ, 12 রকম মেডিসিন দিয়ে হাড়ি তৈরি করা হয়। আচ্ছা আপনাদের এই যে অনুষ্ঠানটা, এই যে পুজো, এই পুজোটা মানে প্রতি বছর হয় আপনাদের, তাই তো? প্রতি বছর হয় পুজোটা, তাই তো? প্রতি বছর হয়। আচ্ছা এই মানে আপনাদের পুজোটার নাম কি? না না, এই যে পুজোটা হচ্ছে, এই পুজোটার মানে কি নাম? তরম পুজো প্রতি বছর এই সময় হয়, তাই তো? আচ্ছা, তো দেখলেন এই যে হাড়িয়া সব প্রচুর, এই যে জলের ড্রাম রয়েছে, প্রচুর ভাবে কিন্তু হাড়িয়া তৈরি করা রয়েছে। সবাই হাড়িয়া খেয়েছে। আপনি হাড়িয়া খেয়েছেন? হাড়িয়া খেয়েছেন আপনি? খেয়েছেন? দেখলেন প্রতিদিন হাড়িয়া খেয়েছে, এনারা সব খেয়ে কিন্তু এখন নাচ করছে। চলুন নাচ দেখাবো আপনাদের। তো রিসর্টের পাশেই রয়েছে একটি আদিবাসী গ্রাম, তো সেই গ্রামে আজ তাদের একটা পরব চলছে। সেই পরব উপলক্ষ করে তাদের কিন্তু একটি নাচ গান এসব চলছে, আদিবাসী নৃত্য। তো সেই নৃত্য আপনাদের একটু দেখাবো। দেখুন কি সুন্দর তারা ঢাকের তালে তালে নৃত্য করছে। প্রচুর মানুষ কিন্তু এই অনুষ্ঠান দেখতে এসছে এবং তারা নাচ করছে। আর প্রায় কিন্তু অনেক মানুষ, মহিলা বলুন পুরুষ বলুন, তারা দেখছিলাম সবাই হাড়িয়া পান করছিল।
তো আপনারা দেখলেন যে আদিবাসীদের যে একটা পুজো হয় প্রতি বছর, সেই পুজোকে কেন্দ্র করে তারা প্রচুর আনন্দ করে। তাদের যে নাচ, সেই নাচ আপনাদের কিছুটা দেখালাম। তো এবার সময় ডিনারের। তো ডিনারে কি কি থাকছে সেটা আপনাদের এবার দেখাবো। বাজেট করতে তো দেখুন, আজ ডিনারে রয়েছে চিকেন কষা, একটা মিষ্টি রয়েছে, এখানে আলু ভাজা রয়েছে এবং একটা সবজি রয়েছে আর একটা কিছু একটা বাটা আছে। তো এই ছিল আজকের ডিনার। একদম 100%। দেখুন এখানে ঠিক ছোটো ছোটো এইভাবে টেন্ট করে রাখা রয়েছে। এখানে চাইলেও কিন্তু আপনারা সময় কাটাতে পারবেন এই টেন্টের মধ্যে। আর এই টেন্টগুলো নিয়েই কিন্তু সমুদ্রের ধারে আপনারা বসে পিকনিক করতে পারবেন, বা কিছু রান্না করে খেতে চাইলে সেটাও কিন্তু করতে পারবেন। এবং দেখুন বাইরে ঠিক কেমন সুন্দর দোলনা রয়েছে, এখানে বসে আপনারা দোল খেতে পারবেন। চেয়ার টেবিল নিয়ে যদি বসে এখানে সময় কাটাতে চান তো সময় কাটাতে পারবেন। দেখুন এখানেও বড় বড় দুখানা টেন্ট রয়েছে, একটা রয়েছে এবং এপাশে একটা রয়েছে। খুব সুন্দর। আর এই গাছগুলো কিন্তু কাজু বাদাম গাছ। এই কাজু বাদাম গাছেই কিন্তু এই দোলনাগুলো এইভাবে লাগানো রয়েছে। দেখলেন, এটা হচ্ছে চারিপাশের পরিবেশ। এবং দেখাবো আপনাদের, এদিকেও কিন্তু টেন্ট রয়েছে, অনেক টেন্ট রয়েছে। এইগুলো কিন্তু এখানে ফিক্সড টেন্ট। যদি আপনারা রুমে না থাকে এই টেন্টগুলোতে থাকতে চান তো সেগুলো কিন্তু আপনারা থাকতে পারবেন। এবং দেখুন এখানে কিন্তু একটা টয়লেট রয়েছে, দারুণ পরিবেশ। এই বাগদা বিচ ভ্রমণের দ্বিতীয় দিনে আমাদের কিন্তু বেশ কিছু স্পট রয়েছে সাইট সিন, সেগুলো আমরা ঘুরতে যাব। এবং তার মধ্যে কিন্তু বোট সাফারি আছে, মানে জঙ্গল সাফারি। সেটা একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা আইল্যান্ডে প্রবেশ করবে। তো সেই বোট সাফারি আর বিভিন্ন কটা স্পট আছে, মন্দির আছে, সেগুলো সব দেখার আছে। তো চলুন বেরিয়ে পড়ি সেই বোট সাফারির উদ্দেশ্যে। বোট সাফারি করে তারপর কিন্তু আমরা বিভিন্ন যে স্পট, আরও স্পটগুলো আছে সেগুলো আমরা ঘুরবো। যাওয়ার পথে আমাদের একটা জায়গাতে দাঁড় করালো, বললো এই জায়গাটা একটু ঘুরে দেখিয়ে এসো। মা মঙ্গলা রূপে পূজিত হন একটা সুবিশাল যে শিমুল তুলো গাছ, সেই শিমুল গাছ। তো আপনাদের সেই গাছটা একটু দেখাবো, আপনারা দেখলে অবাক হবেন যে এমন শিমুল গাছ কিন্তু চোখে পড়ে না। দেখুন এটা কিন্তু শিমুল গাছ, যে শিমুল তুলো হয় সেই শিমুল তুলো গাছ। তো দেখতে পাচ্ছেন গাছটা কত বড়। আমরা তো বড় বট গাছ আমাদের অনেক চোখে পড়েছে, কিন্তু এমন শিমুল গাছ কিন্তু আমাদের চোখে পড়েনি। তো এখানকার আদিবাসীরা এইটাকে মা মঙ্গলার হিসাবে পূজিত করেন। দেখুন কত বড় গাছ। দেখুন সুন্দরবনে ম্যানগ্রোভ জঙ্গল দেখা যায়, কিন্তু এই বাগদা বিচেও কিন্তু বেশ ম্যানগ্রোভ জঙ্গল তৈরি হচ্ছে। দেখুন এই দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব ম্যানগ্রোভ জঙ্গল। আর চলে এলাম এই বুড়িবালাম যে নদী, সেই নদীর তীরে। তো এই বুড়িবালাম নদীতেই কিন্তু আমরা বোট সাফারি করব। তো একটু সামনের দিকে এগিয়ে গেলে আমরা বোটটা পেয়ে যাব। তো এই নদীর মধ্যে প্রবেশ করে আমরা একটা আইল্যান্ডের ভেতরে যাব। সেখানে খুব সুন্দর দৃশ্য, আগে কখনো যাইনি, প্রথমবার। তো যেটা আমি দেখতে পারবো সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এসে উপস্থিত হলাম যেখান থেকে আমাদের বোট সাফারিটা শুরু হবে, ঠিক সেই জায়গাতে। দেখতে পাচ্ছেন আশেপাশে কত সব নৌকা দাঁড়িয়ে রয়েছে, সব ট্রলার। এগুলো কিন্তু সমুদ্রে মাছ ধরতে যায় বা নৌকাতে মাছ ধরে। এই বোটে করে আমরা এখন যাব এই সাফারি করতে। তো জঙ্গল আছে, জঙ্গলের ভিতরে যাব একদম। যেটা শুনলাম যে সুন্দরবনের মতন সুন্দর একটি জায়গা রয়েছে, দেখে মনে হবে যেন সুন্দরবনে প্রবেশ করেছি। আর বলে রাখি, এটা কিন্তু যদি আপনাদের প্যাকেজের মধ্যে থাকে তবেই কিন্তু এই বোট সাফারির যে খরচা সেটা কিন্তু এই রিসর্ট বহন করবে। আর যদি প্যাকেজের মধ্যে না থাকে, আপনারা যদি এটা আলাদাভাবে ঘুরতে চান, তাহলে কিন্তু পার পার্সন 400 টাকা করে লাগবে। তো চলুন বোটে উঠে আপনাদের এই বোট সাফারির সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরি। বোট সাফারি চলছে, আমরা কিন্তু বেশ কিছুটা এই নদীর মধ্যে প্রবেশ করেছি। তো দেখতে পাচ্ছেন চারিপাশের কত সুন্দর দৃশ্য। কিছু মানুষ মাছ ধরছে, পাখিরা কত সুন্দরভাবে উঠছে, কিছু ট্রলার যাচ্ছে
সমুদ্রের ভেতরে মাছ ধরার জন্যে। দেখুন এবার আমরা প্রবেশ করছি এই ছোট্ট খাড়ির মধ্যে। সুন্দরবনে গেলে কিন্তু বাঘের ভয়ে এই খাড়িগুলোর মধ্যে যাওয়া যায় না, কিন্তু এখানে যেহেতু বাঘের ভয় নেই সেই কারণে এখানে আমরা খাড়িগুলো ঘুরতেই পারি। তো আস্তে আস্তে আমরা প্রবেশ করছি, দুপাশে জঙ্গল এবং জঙ্গলের মাঝখান থেকে বয়ে চলেছে ছোট্ট একটি খাড়ি। সেই খাড়ির মধ্যে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বলে দিন। খাড়ির এখান থেকেই হয়েছিল, তাই তো? হ্যাঁ। অতীতে এখান থেকে আর তেমন কোনো কিছু দেখা যায়নি। দেখুন সুন্দরবনের ভিডিওতে হয়তো আপনাদের এত কাছ থেকে শ্বাসমূল দেখাতে পারিনি, কিন্তু তবে এই বাগদা বীচ ঘুরতে এসে আপনাদের কাছ থেকে এই শ্বাসমূল দেখাতে পারছি। দেখুন কত সুন্দর দৃশ্য। আর দেখুন এটা হলো পরিখি বীচ এবং তার উল্টো দিকে রয়েছে টরন্টো আইল্যান্ড। তো সেই আইল্যান্ডেই আমরা এখন নামছি, সেই আইল্যান্ডটা একটু ঘুরবো। তো দেখুন এই যে আমাদের বোটটি আমাদের নামিয়ে দিল এই আইল্যান্ডে, পুরো নির্জন একটি আইল্যান্ড। ও কি সুন্দর আইল্যান্ডটা কিন্তু ধীরে ধীরে তৈরি হচ্ছে দেখুন। আর ওদিকে রয়েছে পরিখি বিচ। প্রচুর মানুষ কিন্তু ওখানে টেন্ট করে রয়েছে, টেন্টের ভিতরে। দারুণ একটা নির্জন পরিবেশ, খুব সুন্দর লাগছে। তো দেখলেন এই আইল্যান্ডটা কত সুন্দর লাগছে, একদম নির্জন। হাঁটছি এতটাই চোরাবালি, পা কিন্তু দেবে যাচ্ছে। তো চলুন আর দেরি করবো না, আজ কিন্তু হাতে সময় খুব কম, আমাদের রাতে ট্রেন ধরতে হবে। তো আমরা এখন বোটে উঠে পড়ি, উঠে আমাদের নেক্সট যে জায়গাতে ঘোরার জায়গা সেগুলো আমরা ঘুরবো। সাইট সিন কিন্তু আজকে আমাদের কমপ্লিট করতে হবে। তো দেখুন এখানে ছিপ দিয়ে মাছ ধরছে। তো দেখুন কত বড় একটা ভেটকি মাছ ধরেছে, দেখুন ছিপ দিয়ে কত বড় একটা ভেটকি মাছ ধরেছে। দেখুন একটু উঁচু করুন না, একটু উঁচু করুন না। ও প্রায় প্রায় 1 কিলোর উপরে হবে মনে হচ্ছে দেখে, 1 কিলোর কাছাকাছি হবে। কি দিয়ে ধরলেন এটা, কি দিয়ে ধরলেন? মানে খাবার কি দিয়েছিলেন? চিংড়ি মাছ দিয়ে? কত বড় ভেটকি দেখলেন, সব এখানে এই যে মাছ ধরছে। একটু উঁচু করুন, উঁচু করুন দেখি। দেখুন ও এই বুড়িবালাম এই নদীর উপরে আমরা বোটিং করে আপনাদের দেখালাম টরন্টো আইল্যান্ড। তারপর দেখলেন যে ছিপ দিয়ে কত বড় মাছ ধরেছে একটা ভেটকি মাছ। মানে ছিপ দিয়ে কিন্তু ভেটকি মাছ ধরা মানে চোখে পড়ে না খুব একটা, আমি হয়তো আগে দেখিনি, প্রথম দেখলাম। তো আমরা এবার যাব কুলডিও ফরেস্ট। তো সেই কুলডিও ফরেস্টটা এবার আপনাদের ঘুরে দেখাবো। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো এবার আমরা যাচ্ছি কুলডিও ফরেস্ট। তো এই কুলডিও ফরেস্টে যাওয়ার আগে কিন্তু টিকিট করতে হবে এবং গাড়ির পারমিশন করতে হবে, যেহেতু এটা একদম পাহাড়ের উপরে উঠতে হবে কিছুটা। তো দেখতেই পাচ্ছেন এই যে অফিস, এখান থেকে টিকিট করতে হবে। তো যেহেতু আমাদের প্যাকেজের মধ্যে ছিল সেই কারণে আমাদের টিকিট করতে হবে না, ওনারাই টিকিট করে আমাদের নিয়ে যাবে। তো চলুন যেতে যেতে আপনাদের এই কুলডিও ফরেস্টের সুন্দর দৃশ্য দেখাতে দেখাতে আমরা উঠবো পাহাড়ের উপরে। তো আমরা প্রবেশ করলাম কুলডিও ফরেস্টের ভেতরে। দেখতেই পাচ্ছেন চারিদিকে গভীর জঙ্গল। এই জঙ্গলের ভেতরেই কিন্তু রয়েছে হরিণ এবং বিভিন্ন ধরনের বন্যপ্রাণী। গাড়িটি ধীরে ধীরে জঙ্গলের ভিতরে প্রবেশ করছে। এখন চোখ রাখতে হবে জঙ্গলের দুধার দিয়ে, যদি হরিণ বা কোনো বন্যপ্রাণী দেখা যায়। একদম পাহাড়ের বেশ কিছুটা উপরে আমরা উঠে গেছি। দেখতেই পাচ্ছেন এই যে জঙ্গল, এই জঙ্গলের ভেতর দিয়েই কিন্তু আমাদের গাড়িটি পাহাড়ের উপরে উঠছে ধীরে ধীরে। যতটা ওঠা যায় ততটা ওঠার চেষ্টা করা হচ্ছে, পুরো পাহাড়ের উপরে ওঠা সম্ভব নয়। তো এইখানে যেতে যেতেই কিন্তু হরিণ বলুন বা বিভিন্ন ধরনের বন্যপ্রাণী, হাতি, এইসব কিন্তু দেখার চান্স রয়েছে। তো আমরা
নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছি গভীর জঙ্গলের ভেতরে, যদি আমরা এক ঝলক হাতি বা হরিণ কোনো বন্যপ্রাণী আমরা দেখতে পারি। তো চেষ্টা করছি, আমরা সন্ধানে রয়েছি এই জঙ্গলের ভেতরে হাতি বা হরিণের সন্ধান। দেখে বুঝতে পারছেন দুপাশ কেমন জঙ্গলে ভরা, এবং জঙ্গলের মাঝখান থেকেই এই সরু একটি রাস্তা পাহাড়ের উপরে উঠছে। সেই রাস্তা দিয়েই আমরা পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর লাগছে। তো জঙ্গলের ভিতরে বেশ কিছুটা আসার পরে আমাদের চোখে পড়লো একটি ওয়াচ টাওয়ার। সেই ওয়াচ টাওয়ারে আমরা উঠবো। তো তার আগে দেখুন চারিপাশে কতটা গভীর জঙ্গল, একদম গভীর জঙ্গলের মধ্যেই কিন্তু আমরা এখন রয়েছি। আর এটা পাহাড়ের উপরে আমরা প্রায় 4 থেকে 5 কিলোমিটার উঠে গেছি। এখনও কিন্তু প্রায় 18 থেকে 20 কিলোমিটার এমন পাহাড়ের উপরে উঠতে হবে। কতটা উঠতে পারবো বলতে পারছি না, তো যতটাই উঠতে পারবো আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি ঘুরতে আসেন তো অবশ্যই এই জায়গাটা কিন্তু আপনাদের এই প্ল্যানের মধ্যে রাখবেন। তো দেখুন সামনের ওয়াচ টাওয়ারটা এবার আপনাদের দেখাবো। দেখুন এটাই হলো সেই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিন্তু জঙ্গলের কিছুটা দৃশ্য দেখা যায়। তো ওয়াচ টাওয়ারের উপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করি যে জঙ্গলের কিছুটা দৃশ্য। এভাবেই সিঁড়িতে উঠতে হবে উপরের দিকে। তো ওয়াচ টাওয়ারের উপর থেকে কিন্তু ঠিক জঙ্গলটা এভাবে দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি গাছগুলো বেশ বড়, সেই কারণে পুরো জঙ্গলটা দেখা সম্ভব হচ্ছে না। তো একটি ইঁদুর দেখাবো আপনাদের। আমি জানি না এত বড় ইঁদুর আপনারা আগে কখনো দেখেছেন নাকি। দেখুন ইঁদুরটা দেখুন কত বড়, গাছের উপরে বসে রয়েছে। তো দেখুন একটি কাঠবিড়ালি দেখাবো আপনাদের। কত বড় দেখুন কাঠবিড়ালিটা, কত বড় দেখুন কাঠবিড়ালিটা, দারুণ লাগছে। আর কি সুন্দর কালার, মনে হচ্ছে যেন মানে সুন্দরভাবে যত্ন করে তৈরি করা। দেখুন কত বড়, দেখুন উঠে যাচ্ছে গাছ বেয়ে, কত বড় কাঠবিড়ালি। তো দেখুন যতই আমরা পাহাড়ের উপরের দিকে উঠছি ততই কিন্তু জঙ্গল ঘন হচ্ছে। তো জঙ্গলের ভিতরে ঘুরছি, ঘুরতে ঘুরতে তো আমাদের চোখে পড়লো একটি খাদ। অ্যাকচুয়ালি এই জঙ্গল সাফারির সময় এখানে বন দপ্তরের এতটাই কড়াকড়ি যে কাউকে সেভাবে জঙ্গলের ভিতরে হেঁটে ঘুরতে দেয় না, খুব কম, চাইলে আপনি 2-5 মিনিট ঘুরতে পারেন। তো আমরা একটি জায়গা চোখে পড়লো, সেটি আপনাদের দেখাবো। পাহাড়ের উপর থেকে জলগুলো সব নিচে নেমে আসে, যে জলধারা সেগুলো নিচে নেমে এসে একটি জায়গাতে জমা হয়। তো সেই জায়গাটা আপনাদের দেখাবো। আর এখানেই কিন্তু বন্যপ্রাণীরা জল পান করতে আসে। আমি চলে এসেছি সেই জায়গাতে, আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। সেই জায়গাটা কত সুন্দর দেখুন, দেখুন এটাই হলো সেই জায়গাটা। এখানে কিন্তু পাহাড়ের থেকে জল নেমে আসে এবং সেই জল এখানে জমা হয়। আর যত বন্য প্রাণী আছে, হাতি বলুন, হরিণ বলুন, সমস্ত ধরনের বন্য প্রাণীরাই কিন্তু এখানে আসে, এসে জল পান করে। আর দেখুন এই যে নালা মতন দেখতে পাচ্ছেন, এখান থেকেই কিন্তু এই জলধারা পুরো নেমে এসে এখানে এসে জমা হয়। আর এটি কিন্তু একদম মিষ্টি জলের একটি পুকুর। আর চারিপাশ দেখে বুঝতেই পারছেন একদম গভীর জঙ্গলের মধ্যে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। আর এটি পাহাড়ের বেশ উপরে, আর চারিদিকে পাখির কোলাহল শোনা যাচ্ছে। তো বেশ কয়েক ঘন্টা ধরে আমরা জঙ্গল সাফারি করলাম। তো সন্ধানে ছিলাম যদি একটা হরিণ বা হাতি পাওয়া যায়। তো বেশ কয়েক জায়গায় আমরা পায়ের ছাপ দেখতে পারলাম, কিন্তু বন্যপ্রাণীদের দেখা অতটা সম্ভব নয় বা সহজ নয়। তারা তাদের আপন মনে তারা জঙ্গলের ভিতরে ঘুরে বেড়ায়, সুন্দরবনে ঠিক বাঘ দেখার মতন। তো এই জঙ্গল সাফারি শেষে আমরা এখন বেরিয়ে যাব। জঙ্গল থেকে বেরিয়ে গিয়ে আমরা চলে যাব একটি ড্যামে, রেশিয়া ড্যাম। তো সেই ড্যামটা আপনাদের এবার ঘুরে দেখাবো। নীলগিরি পর্বতের পাদদেশে যে গ্রাম রয়েছে, আদিবাসী গ্রাম, সেই আদিবাসী গ্রামের কিন্তু মানুষের নিজস্ব নিচে তেমন একটা ঘর নেই। কারণ কি, এখানে সন্ধে হলেই বিশাল পরিমাণে হাতির আক্রমণ হয়। তো আপনাদের কিছু ঘর দেখাবো। দেখুন কিভাবে তারা মই দিয়ে গাছের উপরে উঠে সেইখানে ঘর বানিয়ে তারা সেখানে বসবাস করে। আপনাদের একটা ঝলক দেখানোর চেষ্টা করব। তো দেখুন এই যে ঠিক গাছের উপরে এইভাবে ঘর করা রয়েছে। আর এই যে মই দিয়ে তারা কিন্তু বেয়ে বেয়ে উপরে উঠে রাতের বেলায় কিন্তু তারা ওখানেই ঘুমায়। উপরে একটা তাঁবু লাগিয়ে দেবে, দিয়ে কিন্তু ওখানেই তারা ঘুমাবে। এবং প্রতিটা এমন যে বড় বড় গাছ, প্রতিটা গাছেই কিন্তু এমন এমন ঘর করা রয়েছে। তো এটা একটা অবাক করা দৃশ্য দেখলাম, যে হাতির ভয়ে তারা কিভাবে জীবনযাপন করছে। তো দেখলেন, এই দেখুন
আরেকটি গাছের উপরে এইভাবে ঘর বানানো, আর এই যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়েই কিন্তু তারা উপরে উঠে তারা সেখানে বসবাস করে রাতের বেলায়। পাশে কিন্তু এমন প্রতিটা গাছেই এইভাবে তারা ঘর বানিয়ে রেখেছে। আর দেখে বুঝতেই পাচ্ছেন চারিদিকে শুধু মাঠ আর মাঠ, এবং ওই সাইডের দিকে রয়েছে গভীর নীলগিরির জঙ্গল। আর দেখতেই পাচ্ছেন যে পাহাড়টা যেহেতু এখন শীতকাল একটু কুয়াশা রয়েছে, সেই কারণে একদম একটু অস্পষ্ট। তো এই পাহাড়ে কিন্তু আমরা প্রায় অনেকটাই উপরে উঠে গেছিলাম। তো সেখান থেকে নেমে এসে কিন্তু আমরা এই যে গ্রাম, সেই গ্রামের দিক থেকে হেঁটে যাচ্ছি সামনের দিকে। তো আমি এসে পৌঁছালাম ঋষিয়া ড্যামে। তো এই ঋষিয়া ড্যামটা আপনাদের এবার ঘুরে দেখাবো। তো এই দেখুন পাহাড়ের উপর থেকে সব জলধারা নেমে এসে এখানে কিন্তু জমা হয়েছে। আর দূরে দেখলে বুঝতে পারছেন দূরে কিন্তু পাহাড়। তো বেশ বড় এই ঝিলটা। তো আমি ওই সাইডেও যাব, ওই সাইড থেকেও আপনাদের এক ঝলক দেখাবো। আর দেখুন ওই সাইড থেকে আমি একটু এপাশে চলে আসলাম। আর এই যে এপাশ থেকে দেখুন ড্যামটা বিশাল বড়। আর এগুলো কিন্তু সব পাহাড়ের উপর থেকে যেসব জল নেমে এসেছে সমতলের দিকে, সেই সব জল জমে রয়েছে। আর তার পাশেই কিন্তু ঠিক এভাবে একটি রাস্তা করা রয়েছে, মাটির রাস্তা, একদম চলে গিয়েছে জঙ্গলের ভেতরে। আর তার পাশেই রয়েছে এমন আদিবাসী গ্রাম। দেখুন, তো দেখুন পাহাড়ের কোলে ঠিক এমনভাবেই যেসব আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করে, তাদের কিন্তু বাড়িঘর ঠিক এমনই। আর দেখুন এই যে পাহাড়ের কোলে কিন্তু এভাবেই আদিবাসীরা তাদের এই মাটি দিয়ে উপরে খড়ের চাল দিয়ে সুন্দরভাবে বাড়ি বানিয়ে রয়েছে। তারা কিন্তু এভাবেই বসবাস করে। দেখলেন, আদিবাসীরা কিন্তু মানে বেশিরভাগ পাহাড়ের কোলে বা পাহাড়ের ভেতরে জঙ্গলে তারা কিন্তু তাদের থাকতে পছন্দ করে। তারা কিন্তু সেখানেই তাদের বাসস্থানের জন্য জায়গা বেছে নেয়। আর তাদের প্রধান জীবিকা কিন্তু পাহাড়ের থেকে কাঠ কাটা বা মাছ ধরা, এইসব করে কিন্তু তাদের সংসার চলে। তো এই ড্যামটা আপনাদের আমি দেখালাম। তো এইবার আমরা যাব গিয়ে দুপুরে একটু খাওয়া দাওয়া করবো। অনেকটা সময় হলো, খাওয়া দাওয়া এখনো হয়নি। তো খাওয়া দাওয়া করে আমরা যাব তার পরবর্তী যে স্থান ইমামি জগন্নাথ টেম্পল, তো সেটা আপনাদের দেখাবো। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন এখানে একদম পাহাড়ের কোলে, এখানে রাস্তার উপরে এভাবে রাস্তার পাশে হাড়িয়া বিক্রি হচ্ছে। দেখুন, এই দেখুন হাড়িয়া বিক্রি হচ্ছে। ঠিক আছে, দেখুন দেখুন এইভাবে দেখুন হাড়িয়া বিক্রি হচ্ছে। এই যে হাড়িয়া দেখলেন, আর এক বাটি হাড়িয়া 5 টাকা দাম মাত্র। এই যে পুরো এক বাটি হাড়িয়া 5 টাকা দাম। গাছের নিচে এনারা বিক্রি করেন, আর এটা একটা কমন ব্যাপার, এখানে কিন্তু হয়ে থাকে এটা। তো এই যে টেস্ট করবো, দেখি কেমন লাগে। জীবনের প্রথম হাড়িয়া খাচ্ছি, আগে কিন্তু কোনোদিন খাইনি। মানে কি বলবো, মানে সে কেমন টেস্ট বলবো, তারই যেমন হয় ঠিক তেমন টাইপের টেস্ট। আমি জানি না, ভয় লাগছে খেতে, মানে তাও একটু অল্প একটু টেস্ট করে দেখি কেমন লাগে। জানি না নেশা হয়ে যাবে কিনা, কারণ খাওয়া অভ্যাস নেই। এরা অনেকটা খেয়ে নিতে পারবে, কিন্তু আমরা পারবো না। আর এটা একটা মিক্স করে দিল একটু লঙ্কার গুঁড়ো এবং লবণ দিয়ে, আর এটা খেয়ে দেখবো। এটা কোনো এনারা বলছেন এটা একটা ন্যাচারাল ব্যাপার, যারা এখানে আসেন ঘুরতে বা মানে একদম অন্যরকম টেস্ট, মানে একটু ঝাল, একটু টক, একটু মিষ্টি, একদম অন্যরকম টেস্ট। তো দেখলেন এই হাড়িয়া টেস্ট করলাম কিছুটা, তো খারাপ না, মানে বিভিন্ন রকম স্বাদের আছে। একটু টক লাগলো, একটু লঙ্কার গুঁড়ো দিল হালকা, একটু বিট লবণ দিল, একটু মানে টক মিষ্টি ঝাল, 3 রকম টেস্টে আমরা ট্রাই করলাম। তো সামান্য একটু খেলাম, বেশি খাওয়া যাবে না। এক বাটির দাম 5 টাকা, তো এক বাটি খাওয়া কখনোই সম্ভব নয়। তো এক বাটি খেলে হয়তো এখান থেকে উঠতে পারবো না। তো হালকা একটু ট্রাই করে দেখলাম জীবনের প্রথমবার। তো চলে এলাম ইমামি জগন্নাথ টেম্পলে। তো আপনাদের দেখাবো, এটাকে কিন্তু দ্বিতীয় পুরী মন্দিরের দ্বিতীয় ভার্সন বলা হয়। তো সেই মন্দিরের সামনে চলে আসলাম, তো সেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। দেখুন এটাই হলো সেই ইমামি জগন্নাথ টেম্পল, দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু জগন্নাথ টেম্পল। তো এখানে জুতো খুলে ভিতরে প্রবেশ করতে হবে। মন্দিরে ঢোকার আগে ঠিক এইভাবে জগন্নাথ টেম্পলের মতনই পা ধুয়েই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করতে হবে। তো দেখুন প্রবেশ করলাম ইমামি জগন্নাথ টেম্পলের ভেতরে। কত সুন্দর লাগছে দেখুন, কত সুন্দর সাজানো, পুরোপুরি জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটাকে তৈরি করা হয়েছে। সেই কারণেই কিন্তু দ্বিতীয় পুরী বলা হয় এই মন্দিরটাকে।
তো চলুন আমি আরও কাছে গিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবো। দেখুন জলের মধ্যে সবাই টাকা দান করেছে, এখানে 10 টাকার নোট, 20 টাকার নোট সব কিন্তু জলের মধ্যে দান করেছে। দেখুন এই হলো মন্দির। তো এই সাইডটা আপনাদের একটু প্রথমে ঘুরিয়ে দেখাবো। এই সাইডটা একটি বড় একটা হল ঘর মতন। দেখুন একটি বিশাল একটি হল ঘর। দেখুন এখানে বিয়ে হচ্ছে কিন্তু। তো দেখতেই পাচ্ছেন আমি রয়েছি ইমামি জগন্নাথ টেম্পলের ভেতরে। অ্যাকচুয়ালি ইমামি কোম্পানি কিন্তু এই মন্দিরটাকে তৈরি করে। আরও কেউ কেউ অর্থদান করেছে হয়তো, সেটা আমি ডিটেলসে বলতে পারবো না, তবে সেই কারণেই এই মন্দিরটার নাম ইমামি জগন্নাথ টেম্পল। দেখতেই পাচ্ছেন আমি একটুখানি চারিদিকে আপনাদের ঘুরিয়ে দেখাবো যতটা সম্ভব হয়, কারণ আপনারা জানেন যে মন্দিরের ভেতরে কিন্তু পুরীতেও কিন্তু মোবাইল কিছু নিয়ে ঢুকতে দেয় না, তো এখানেও কিন্তু তেমন অ্যালাউ নেই, কিন্তু শুধু মোবাইলটাই ইউজ করতে দেয়। দেখুন এটা হনুমান মন্দির, এখানে হনুমানজি রয়েছে দেখুন। আর এই যে ঠিক জগন্নাথ টেম্পল। আর এখান থেকে কিন্তু সিঁড়ি দিয়ে আপনারা চাইলে উপরে গিয়ে পুরো মন্দিরটাকে পরিক্রমা করতে পারবেন। যেহেতু এখন প্রচুর ভিড় রয়েছে, মন্দির পরিক্রমা করলে পুরো ভিডিওটা হয়তো করা সম্ভব হবে না, সেই কারণেই আমি এখন উপরে উঠছি না। তো আপনাদের একটু চারিপাশের ছোট মন্দিরগুলো আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখুন এটা লক্ষ্মী মন্দির, এখানে লক্ষ্মী মাতা বসে রয়েছেন, দেখাবো আপনাদের। দেখুন এটি একটি লক্ষ্মী টেম্পল। আর এগুলো কিন্তু এই মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে ছোটো ছোটো মন্দিরগুলো। খুব সুন্দর দৃশ্য, কত সুন্দর লাগছে দেখুন। আর এই মন্দিরেও কিন্তু প্রচুর ভিড় হয়, পুরী মন্দিরের মতন হয়তো অত ভিড় হয় না, কিন্তু এখানেও কিন্তু প্রচুর মানুষ আসে এই মন্দির দর্শন করতে। দেখুন এই যে ঠিক মন্দিরের পাশে রয়েছে যে শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। দেখুন আর এটা হলো বিমলা দেবী টেম্পল, ঠিক মূল মন্দিরের পাশেই কিন্তু এই মন্দিরগুলো স্থাপন করা হয়েছে। খুব সুন্দর দৃশ্য, চারিদিকের খুব সুন্দর পরিবেশ, দেখুন কত সুন্দর লাগছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন আমি কিন্তু মন্দিরের ঠিক অন্য সাইডে চলে এসেছি, অন্য সাইড দিয়ে ঠিক মন্দিরের দর্শন করাচ্ছি আপনাদের মন্দিরটাকে। তো এই বাগদা বীচ ঘুরতে আসলে কিন্তু এত কিছু আপনারা কিন্তু ঘুরে দেখতে পারবেন। তো যদি আসতে চান অবশ্যই কিন্তু আপনারা এই শীতেই এই বাগদা বীচ ভ্রমণ করে যেতে পারেন, কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরত্বে। দেখুন এই যে বিয়ে করলেন, বিয়ে করে কিন্তু এই যে একটা খাম্বা রয়েছে একদম জগন্নাথ মন্দিরের সামনে, একটা পবিত্র একটা দেওয়াল মতন করা রয়েছে, এখানেই কিন্তু এনারা 7 পাক ঘুরছেন, 7 পাক ঘুরে কিন্তু বিবাহ সম্পন্ন করছেন। দেখুন কী সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন। এই যে ওইদিকে মন্দির, একদম মন্দিরের সামনেই এখানে এরা এই যে 7 পাক ঘুরছে। তো এটাই কিন্তু আজ ছিল আমাদের অন্তিম ডেস্টিনেশন। এরপর আমরা রাতের ট্রেনে বাড়ি ফিরবো। আমরা যতগুলো ঘোরার ছিল দিনের মধ্যে আমরা প্রতিটাই ঘুরে কমপ্লিট করলাম। তো আপনারা যদি এখানে আসতে চান তো অবশ্যই আসতে পারেন, সমস্ত তথ্য ডেসক্রিপশনে সমস্ত ডিটেলস আপনাদের দিয়ে দেবো। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।